গণভোটে হ্যাঁ বিপুল ভোটে পাশ করেছে। তাহলে এখন কি দাঁড়াচ্ছে? যে সংস্কারগুলোর হবার কথা ছিল, যে পরিবর্তনগুলো আসার কথা ছিল, সেগুলো কি এক্ষুনি কার্যকর হচ্ছে? তার জন্য কি আলাদা কোনো প্রক্রিয়া হবে? বিষয়টা কি? কিভাবে এই সংস্কারগুলো আসবে? পরবর্তী পদক্ষেপ আসলে কি হবে সরকারের? এ নিয়েই আজকে স্টার এক্সপ্লেইনস। শুরুতেই কয়েকটা বিষয় বলা দরকার, যে বা মাথায় রাখা দরকার। হ্যাঁর পক্ষে ভোট এসছে 4,80,00,000 মতো, 80 লক্ষের একটু বেশি। নায়ের পক্ষে এসছে 2.25 কোটি, তার কিছু বেশি। 70 লক্ষ ভোট বা ব্যালট বাতিল হয়ে গেছে। কিন্তু এই 2.25 কোটি যারা না বলেছে, তারা নিশ্চয়ই পুরো 47টা প্রস্তাব যেগুলো এই ভোটে ছিল, গণভোটে ছিল, সবগুলোকে না বলেনি। তার কোনোটাকে না বলেছে। কোনগুলোকে না বলেছে সেটা বোঝার কোনো উপায় নেই। এবং এটা গুরুত্বপূর্ণ বোঝার জন্য এই কারণে যে কয়েকটি আসনে না ভোট জিতেছে, পুরো আসন ব্যাপী জিতেছে। যেমন পার্বত্য চট্টগ্রামে 3টা আসনেই না ভোট জিতেছে, গোপালগঞ্জে না ভোট জিতেছে। এছাড়াও চট্টগ্রামে অন্যান্য জায়গায় খুচরা ছোট 1-2 আসনে এরকম করে না ভোট জিতে গেছে। সেইখানকার মানুষরা কেন নাতে ভোট দিয়েছে, বা সেইখানকার অধিকাংশ মানুষরা তাহলে তো পুরোপুরিভাবে সংস্কারকে না বলছে এরকম ধরে নিতে হবে। আসলে তো ব্যাপারটা তা না। নিশ্চয়ই তাদের কাছে কোনো একটা বা দুটো বিষয় ছিল যেগুলোতে তারা আসলে আপোষ করতে পারেনি কোনোভাবেই, সেই কারণে তারা না ভোট দিয়েছে। সংখ্যা গরিষ্ঠের শাসন বা তাদের চাপিয়ে দেওয়া জিনিসটা যেন সবাইকে গিলতে না হয়, এবং সংখ্যালঘুর যে আপত্তি বা তাদের যে শঙ্কা কিংবা সমস্যা, সেই বিষয়টা ঠিকমতো যেন অ্যাড্রেস করা হয়, সেইটা হওয়ার দরকার আমাদের এই প্রজাতন্ত্রের স্পিরিট। সেই ক্ষেত্রে এবং সেই নিরিখে আসলে এই জিনিসগুলো ভালো করে বোঝার দরকার বা দেখা দরকার, তলিয়ে দেখার দরকার। অন্তত সেই আলোচনা একদিকে থাকলো। তবে এটা বলে রাখার দরকার, এই আলোচনার পর যখন আমাদের সামনে রেজাল্ট এসছে, এই গণভোটে যেমন একদিকে হ্যাঁ জয়যুক্ত হয়েছে, তেমনি অন্যদিকে বিএনপি 2/3, যেটা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা বা সুপার মেজরিটি, অ্যাবসলিউট মেজরিটি যাই বলুন না কেন, সেটা নিয়ে এসছে। 2/3 মানে সে নিজেই সংসদে বসে যেমন খুশি সংবিধান পরিবর্তন করতে পারে। সংবিধান সংশোধনের জন্য আর কারো কাছে যাওয়ার তার প্রয়োজন নেই। এবং এই জুলাই চার্টারটা আসলে সেইটা ঠেকানোর জন্যই, এই যে একরকমের, যেটা এনসিপির কেউ কেউ বলেছিল একসময় যে কনস্টিটিউশনাল একনায়কতন্ত্র, কারণ ওই যেহেতু সাংবিধানিকভাবেই সে একচ্ছত্র ক্ষমতার তার হাতে চলে আসে, সেজন্য সে যেমন খুশি কাজ করতে পারে। তো এইটা ঠেকানোর জন্যই সংস্কারের এত কিছু, জুলাই চার্টারের এতগুলো এতদিন ধরে এত রকমের আলাপ। তাহলে এখন বিএনপি, যার এত বড় ম্যান্ডেট নিয়ে যে আসছে পার্লামেন্টে, 2/3 তার নিজের সিট আছেই, সে এইগুলো কিভাবে চালাবে? এই জুলাই চার্টারের যে সংস্কারের কথাগুলো আছে সেগুলো কিভাবে আসলে ইমপ্লিমেন্ট করবে, এবং সবগুলো করবে কিনা? কারণ বিএনপি পরিষ্কারভাবে কতগুলো জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়েছিল। সেক্ষেত্রে শনিবার দুপুরবেলায় তারেক রহমান, যিনি ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, প্রেস কনফারেন্স করেছিলেন। প্রেস কনফারেন্সে তার যে ভাষণ, সেখানে পরিষ্কারভাবে বলেছেন যে বিএনপি কমিটেড টু রিফর্ম। বিএনপি একদিকে যেরকম জুলাই চার্টারে তাদের নোট অফ ডিসেন্ট সহ সই করেছেন, অন্যদিকে তাদের 31 দফা একটা এজেন্ডা আছে, যেটা তারা আগে থেকেই ফ্লোট করেছিল, সংস্কারের এজেন্ডা। এবং তারা জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, তারা আস্তে আস্তে এই সংস্কারগুলো এক এক করে প্রণয়ন করবে। 31 দফার কথা যেরকম বলেছেন, জুলাই চার্টারের কথা বলেছেন, সই করেছেন, একই সাথে নোট অফ ডিসেন্টের কথাও বলেছেন। এইটা পরিষ্কার, এখন আসলে আর সন্দেহের কোনো জায়গা থাকার কথা না যে বিএনপি তাদের নোট অফ ডিসেন্ট যেখানে যেখানে দেওয়া আছে সেগুলোকে উপেক্ষা করে, সেগুলো বাদ দিয়ে অন্য জায়গায় যাবে না।
কোনোভাবেই যাবে না, সেগুলো ধরে যা যা সংস্কার করার কথা সেগুলো করবে। নোট অফ ডিসেন্ট যেখানে দেয়া আছে সেগুলো থেকে তাদের নড়চড় হবে না, এটা ধরে নেওয়া যায়। পরিষ্কার করার জন্য একটু বলি, বিএনপি এবং জামাত যে দুটো দল, আর এনসিপিও ছিল, যেই দুটো পক্ষ বলা যায়, এনসিপি আর জামাত একই পক্ষ ছিল, এইরকমভাবেই আলাপ আলোচনা চলছিল। কনসেনসাস কমিশনের যে আলাপ আলোচনাগুলো হচ্ছিল সেখানে এরকমই মনে হচ্ছিল। যেরকমই হোক, তো বিএনপির প্রথম থেকে তাদের অবস্থান ছিল এমন যে তারা সরকার গঠন করবে, তারা সরকারি দল, তার সেই নিরিখে তারা পুরো আলোচনা চালিয়েছে। যেখানে সরকারের অথবা প্রধানমন্ত্রীর ক্ষমতা কমে যাচ্ছে, সরকারের যেখানে কর্তৃত্ব কমে যাচ্ছে, সেই সমস্ত জায়গায় বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়েছে। অন্যদিকে জামাতে ইসলামী বা এনসিপি, তারা শুরুর থেকে এই কনসেনসাস কমিশনের আলোচনায় তাদের অবস্থান ছিল তারা বিরোধী দল, এবং বিরোধী দল হিসেবে সরকারি দলের যেখানে তাদেরকে বেশি জবাবদিহিতার মধ্যে আনা যায়, যেখানে তাদের ক্ষমতা এবং কর্তৃত্ব কমানো যায়, সেইগুলোতে এই দুই দলই সোচ্চার ছিল এবং চেষ্টা করেছে সেই রকম প্রস্তাব যেন জুলাই চার্টারে থাকে। যদি অবস্থানটা উল্টো হতো, যদি জামাতে ইসলামী বা এনসিপি বুঝতে পারতো যে তারাই সরকার গঠন করবে, তাহলে মনে হয় না তাদের পজিশন এরকম হতো, তাহলে হয়তো পজিশন উল্টে যেত। মানে কনসেনসাস কমিশনের আসলে মোটের উপরে যে আলোচনাটা হয়েছিল সেটা রাষ্ট্র গঠন অথবা সুন্দর একটা নিয়ম এর কাঠামো সেটা তৈরি করব বা আইনের কাঠামো তৈরি করব, ব্যাপারটা এরকম ছিল না। আলোচনার পুরো লক্ষ্যটাই ছিল যে সরকারে গেলে নির্বাচনের পরে যখন আমরা বসবো তখন কাজ করতে সুবিধা হবে কোন আইনে, সেই হিসেবে তারা যে যার মতো করে সংস্কারের প্রস্তাব দিয়েছে এবং সেইটা এক সময় বিভিন্ন আলাপ আলোচনার মধ্যে দিয়ে জুলাই চার্টার হিসেবে এসছে। এখন তাহলে জুলাই চার্টারের যে এই সনদের যে বিভিন্ন প্রপোজালগুলো সেগুলো কিভাবে বাস্তবায়ন হবে। এক তো বললাম বিএনপির নোট অফ ডিসেন্ট আছে, সে নোট অফ ডিসেন্ট নিয়ে আলাপ করব, কিন্তু তার আগে এই জুলাই চার্টার ইমপ্লিমেন্ট করা হবে কিভাবে। গেজেট প্রকাশ করা হয়েছে, গেজেট প্রকাশের 30 দিনের মধ্যে যেমন করে এমপিরা শপথ নেয়, সেই একই রকমভাবে সংবিধান সংস্কার কাউন্সিলের যে সদস্য তারাও শপথ নেবে। প্রতিটা এমপি সংবিধান সংস্কার পরিষদের মেম্বার, পরিষদের সদস্য হিসেবে তার একই সময় অ্যাপয়েন্টমেন্ট হবে। দুটো শপথ একই সাথে হবে। যে মেম্বার অফ পার্লামেন্ট সেই আবার মেম্বার অফ কনস্টিটিউশন রিফর্ম কাউন্সিল। এই যে আদেশটা আছে, যে অর্ডার, জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ 2025, এইখানে সেই শপথের কথাটাও লেখা আছে, এখানে আমি পড়ে শোনাচ্ছি। সেটা হচ্ছে, সংসদ নির্বাচনে জাতীয় সংসদে নির্বাচিত জনপ্রতিনিধিদের ক্ষেত্রে যিনি শপথ পাঠ পরিচালনা করিবেন তিনি পরিষদ সদস্যদের নিম্নরূপ শপথ পরিচালনা করিবেন। কীরকম? আমি তারেক রহমান সংবিধান সংস্কার পরিষদ সদস্য হিসেবে সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে যাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং পরিষদ সদস্যরূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না। কাজেই যে 1 মাসের মধ্যে শপথ পাঠ, সেই এবং 1 মাসের মধ্যে যেরকম শপথ পাঠ করার পরে যে ফরমেশন, অর্থাৎ সংসদ যেভাবে অধিবেশনে বসবে এরকম একটা ব্যাপার আছে, একই রকমভাবে এই পরিষদও সেই তার প্রথম অধিবেশনে বসবে। প্রথম অধিবেশনে বসার পরে সংবিধান সংস্কার পরিষদ তার একটা সভাপ্রধান নির্বাচন করবে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। তারপর তারা
তাদের মতো করে একটা বলা যায় বিধি মোটামুটিভাবে যে কিভাবে ওই পরিষদটা কিভাবে ফাংশন করবে সেটা তারা সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত নেবার পরে তারা একের পর এক এই প্রস্তাবগুলো বিবেচনা করবে। এটা দরকার এই কারণে যে ওই সভায় আসলে কিভাবে কাজ হবে, কে প্রস্তাব করবে, অ্যাডমিনিস্ট্রেটিভ ব্যাপার কি হবে, হতে পারে যে তারা সিদ্ধান্ত নেবে যেইভাবে আমাদের সংসদ যেভাবে অধিবেশন যেভাবে কাজ করে আমরা একইভাবে আমাদের এই পরিষদের অধিবেশন চলবে, রুলস অফ প্রসিডিওর বা রুলস অফ গেম একই থাকবে, হতে পারে। সিদ্ধান্ত যাই হোক না কেন সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে হতে হবে। আচ্ছা, এখন এই সংখ্যাগরিষ্ঠতা বলতে আসলে বিএনপি এত ভোটে পাশ করে এসছে, থাকার দরকার 151টা, সেটা হলেই চলবে। তবে সব ক্ষেত্রে পরিষদে 151টা ভোটেরও দরকার নেই। পরিষদের কার্যক্রম চালানোর জন্য ন্যূনতম পক্ষে মিনিমাম হচ্ছে 60 জন লোক থাকতে হবে, 60 জন পরিষদ সদস্য উপস্থিত থাকতে হবে। তাদের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তারা রুলস অফ প্রসিডিওর বা অন্যান্য ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারবে। তবে সংবিধান পরিবর্তনের ক্ষেত্রে যখন সিদ্ধান্তগুলো নেওয়া হবে তখন তাদের সবার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা দরকার, অর্থাৎ 151 জনের ভোট, 151টা ভোট থাকতেই হবে, এর কমে হলে হবে না। এখন অবশ্য 299, তার মানে 150টা ভোট হলেও চলবে, বা তারও আরও দুটো কম, সো ওই হিসেবে কমে যাবে। কিন্তু পুরো সদস্য যারা আছে সবার মধ্যে সংখ্যাগরিষ্ঠতা এনশিওর করতে হবে। যেটাই হোক, বিএনপির কাছে সেই ভোট আছে। এবং এইখানে আমাদের এই অন্তর্বর্তী সরকার যে আদেশটা পাশ করেছে, আদেশটা জারি করেছে, সেই আদেশের মধ্যেই আছে যে এই কনস্টিটিউশন রিফর্ম কাউন্সিলে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এক একটা প্রপোজাল পাশ করবে। সেটা যদি হয় তাহলে পরে বিএনপির এমনিতেই এখানে 200-র বেশি আছে, 151টা করে ভোট পাওয়া তাদের জন্য কোনো ব্যাপার না। তারা যেই প্রস্তাব তাদের পছন্দ না সেই প্রস্তাব কোনোভাবেই তারা পাশ করবেন এবং তাদের পছন্দের প্রস্তাব বা তাদের মতো করে প্রস্তাব পাশ করবে, এটাই স্বাভাবিক হবার কথা। বিশেষ করে তারা যখন বলছে যে নোট অফ ডিসেন্টের কথা আলাদা করে উল্লেখ করেই দিচ্ছে। এখানে আরেকটি বিষয় বলা দরকার, এইখানে যে আদেশটা আছে সেই আদেশে এও বলা আছে একরকম করে হাত বন্ধ করে দেওয়া, সেটা হচ্ছে যে এই কনস্টিটিউশন রিফর্ম কাউন্সিল তো 180 কার্য দিবসের মধ্যে তাদের কাজ শেষ করবে। 180 দিবসের কাজ শেষ করার পরে তারা ডিসলভ হয়ে যাবে। ডিসলভ হয়ে যাওয়ার পরে একটা উচ্চকক্ষ তৈরি হবে, যেটা হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে, অর্থাৎ যেই অনুপাতে ভোট এসছে সেই অনুপাতে তারা সিট পাবে। বিএনপির প্রস্তাব ছিল যে না, যেভাবে আমরা নারীদের সিট ডিস্ট্রিবিউট করি, অর্থাৎ নিম্নকক্ষের সিটের যে অনুপাত সেই অনুপাতে উচ্চকক্ষ হবে, তাহলে পরে নিম্নকক্ষের ঠিক যেরকম যতগুলো সংখ্যক থাকে উচ্চকক্ষেও ওই রকম, অর্থাৎ এই যে 201-12 বা যে কটা ধরা যাক, নিম্নকক্ষে যদি 200টা সিট থাকে তাহলে উচ্চকক্ষে সেই অনুপাতে গিয়ে 66টা সিট হয়ে যাবে বা 67টা সিট হবে। কিন্তু এই ব্যাপারে বিএনপির নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে তারা রাজি ছিল না, তারা উচ্চকক্ষ করতে রাজি আছে। এখানে একটা ধাক্কার ব্যাপার আছে। বিএনপির নিজস্ব যে প্রস্তাব 31 দফা প্রস্তাব, সেইখানে কিন্তু এই রকম ভোটাভুটির ভিত্তিতে বা কিছু না, তারা বলেছিল যে শিক্ষিত, আমি একটু পড়ে শোনাই এইখানে, উচ্চ 31 দফার 5 নম্বর দফাতেই আছে, বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয় রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, পেশাজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চকক্ষ বিশিষ্ট আইনসভা প্রবর্তন করা হবে। এর বেশি ওখানে কিছু বলা ছিল না। তাহলে উচ্চকক্ষ এইখানে এই আদেশে যদিও বলে দেওয়া হচ্ছে যে একটা উচ্চকক্ষ গঠন করতেই হবে, এটা দুদিক থেকে সমস্যার। একটা হচ্ছে বিএনপি এর আগে নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল যে এটা আমরা রাজি না, কাজেই তারা এমনিতেও অপোজিশনে থাকলেও এটা নিয়ে তখনই তারা
হইচই করতে পারত, কথা বলার একটা সুযোগ ছিল। প্লাস এই আদেশেই বলা আছে যে সংবিধান সংস্কার কাউন্সিলের সমস্ত কিছু সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। তো সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের একটা উচ্চকক্ষ পাশ না করে তাহলে তো আর সেটা আসছে না, সেটা ওইখানে ভোটাভুটির ক্ষেত্রেই নাকচ হয়ে যেতে পারে। এটা একেবারে এই সরকারের তৈরি করা আইনের ভিত্তিতেই হতে পারে। তো এখানে একদিকে যেরকম তারা বলে দিচ্ছে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এক একটা প্রপোজাল পাশ করবে, অন্যদিকে আবার ভবিষ্যৎ এই বর্তমান এই যে পার্লামেন্টটা হবে সেই পার্লামেন্টের হাত বেঁধে দেওয়ার মতো বলে দিচ্ছে যে উচ্চকক্ষ তৈরি করতে হবে 180 দিনের মধ্যে, 180 কার্য দিবসের মধ্যে কাজ শেষ করতে হবে। যদি না হয় তাহলে কি হবে সেরকম কোনো উল্লেখ এখানে নেই। সেটাও হয়তো এই পার্লামেন্ট ফর্ম করলে প্রথম অধিবেশনেই তারা হয়তো এই জিনিসটা অ্যাড্রেস করতে পারে যে 180 দিনের বদলে আমরা কিভাবে কাজ করতে পারি বা কিভাবে আগাবো জিনিসটা, সেটা নিয়ে। এছাড়াও আরও বিষয় আছে এখানে, যে বলে দিচ্ছে যে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ভিত্তিতে উচ্চকক্ষ হবে। এই উচ্চকক্ষ যখন হবে সেখানে ইন্ডিপেন্ডেন্ট এমপি কিভাবে আসবে? কারণ ইন্ডিপেন্ডেন্ট এমপিরা মিলে তো 5-6 জন পেয়েছে, আবার জামাতের আছে কিছু পার্সেন্টেজ ভোট, সেটার একটা ব্যাপার। আর অনেকে আছেন যারা 3-4 জন মিলিয়ে তারা হয়তো আসন পাননি, কিন্তু 5-6 জন মিলিয়ে এরকম আছে যারা হচ্ছে ভগ্নাংশ। এই ভগ্নাংশগুলো কিভাবে গোনা হবে সেটারও কোনো ঠিক নাই। এখনও পর্যন্ত সেই আলাপ আলোচনা হয়নি বা সেই বিষয়গুলোর সিদ্ধান্ত নেওয়া হয়নি, এবং সেগুলো সম্ভবত হবে না, কারণ বিএনপি আসলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে যাবেই না। গেল উচ্চকক্ষের বিষয়টা। কিন্তু উচ্চকক্ষের ক্ষেত্রে আরেকটি বিষয় আছে যেটা এইখানে বলা হয়েছে এবং জুলাই চার্টারেও বলা হয়েছে, এমনকি রেফারেন্ডামেও ছিল। সেটা হচ্ছে যে উচ্চকক্ষ সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠতা দরকার হবে। বিএনপি সেখানে একটা নোট অফ ডিসেন্ট দিয়েছিল এবং তাদের বক্তব্য ছিল যে উচ্চকক্ষ যে গঠিত হবে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনে হচ্ছে বা যেভাবেই হোক, তাদেরকে তো সরাসরি কেউ ভোট দিচ্ছে না, তারা জনগণের কোনো ভোট তাদের কাছে নাই, তাদের তো এই ম্যান্ডেট নাই। তারা কেন সংবিধান সংশোধনের ক্ষেত্রে কোনো রকম ভূমিকা রাখবে? সংবিধান সংশোধনের ক্ষেত্রে এই উচ্চকক্ষের কোনো রকম ভোট দেওয়ার স্কোপ থাকবে না, এটা বিএনপির মত। কাজে উচ্চকক্ষ থাকলেও তাদের হয়তো সেই জায়গায় তাদের কোনো ভূমিকা থাকবে না, অর্থাৎ সংবিধান সংশোধনের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা থাকবে না। প্রাইম মিনিস্টারের মেয়াদ 10 বছর, এই ব্যাপারে বিএনপি রাজি হয়েছে, তাদের ম্যানিফেস্টোতেও উল্লেখ করা আছে। তবে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান একই ব্যক্তি হতে পারবেন না। এইখানে যে প্রস্তাবটা আছে, অর্থাৎ জুলাই সনদে যে প্রস্তাবটা আছে, সেটার সাথে বিএনপি একমত না। সেখানে তাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে। তারেক রহমান খুব সম্ভবত দলীয় প্রধান এবং প্রধানমন্ত্রী দুই থাকবেন, যতদিন তিনি রাজনীতিতে আছেন। এছাড়া আর্টিকেল 70 নিয়ে বিশদ আলোচনা হয়েছে এবং আর্টিকেল 70-তে এখন ওখানে এক্সেপশন ঢোকানো হচ্ছে। অর্থাৎ আগে নিয়মটা ছিল যে দলের যে মত তার বিরুদ্ধে ভোট দিলেই তার যেই এমপি এটার ভোট দিবে সেই এমপির আসলে চাকরি চলে যাবে। এখন নিয়ম হচ্ছে যে না, সব ক্ষেত্রে এটা দলের কথা মানতে হবে এমন ব্যাপার নেই, দলের মতের বিপক্ষে ভোট দেওয়া যাবে, তবে ফাইন্যান্স বিল এবং নো কনফিডেন্স মোশন, অনাস্থা ভোট বা আস্থা ভোট, আর ফাইন্যান্স এই যে বাজেটের সময় যে বিলটা পাশ করতে হয় এইরকম, এই দুটো ক্ষেত্রে দলের সাথে ভোট দিতে হবে। অন্য যে কোনো ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে। বিএনপির এক্ষেত্রে নোট অফ ডিসেন্ট আছে। তাদের বক্তব্য হচ্ছে শুধু এই দুটো না, আরও দুটো এক্সেপশন যোগ করতে হবে। একটা হচ্ছে এমার্জেন্সি বা বিপদকালীন কোনো একটা সময়, যুদ্ধ হচ্ছে বা সাংঘাতিক বিপর্যয়, এইরকম সময় দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, দলের লাইনে থাকতে হবে। আর সংবিধান সংশোধনীর ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না। লাস্ট যে অপশনটার কথা বললাম, যেই এক্সেপশনটার কথা বললাম, যে সংবিধান সংশোধনীর ক্ষেত্রে দলের বিরুদ্ধে ভোট দেওয়া যাবে না, অন্যদিকে
বিএনপি উচ্চকক্ষের ক্ষেত্রেও একটা নোট অফ ডিসেন্ট দিয়েছে, তারা সংবিধান সংশোধনীতে কোনো রকম ভূমিকা রাখতে পারবে না। তাহলে মনে হচ্ছে যে ঘুরে ফিরে এই 2/3 থাকলেই, নিম্নকক্ষে 2/3 থাকলেই তারা সংবিধান সংশোধন করতে পারবে। এই জিনিসটা বিএনপি তার হাতের মুঠোয় রাখতে চায়। তাহলে পরে তারা তাদের সুবিধা মতো সংবিধান সংশোধন করতে পারবে। এখন পর্যন্ত জুলাই সনদের ব্যবস্থা এমন ছিল যে যত বড় মেজরিটি হোক না কেন, কোনো না কোনোভাবে যেন বিরোধী দলের কিছু না কিছু সাপোর্ট, কিছু না কিছু লোকের সাপোর্ট তার দরকার হয় এই রকম সিদ্ধান্তের ক্ষেত্রে। এবং এরকম সিদ্ধান্ত আরও যেন ঠিক মতো নিতে হয়, সেই কারণে আরেকটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে 2/3 পাশ করার পরে আবার গণভোটে দেওয়ার একটা প্রভিশন তৈরি করা হবে, সেরকম কথাও আছে। এছাড়া অন্যান্য জায়গায় যেখানে বিএনপি নোট অফ ডিসেন্ট দিয়ে রেখেছিল, সেটা হচ্ছে যে বেশ কয়েকটি কনস্টিটিউশনাল, যেটাকে বলে সংবিধিবদ্ধ বা সাংবিধানিক যে পদগুলো, কেয়ারটেকার সরকারের প্রধান, ইলেকশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, অ্যান্টি করাপশন কমিশন, ন্যায়পাল, এই জায়গাগুলোতে যে অ্যাপয়েন্টমেন্টের প্রক্রিয়া, সেই অ্যাপয়েন্টমেন্টের প্রক্রিয়ার ক্ষেত্রে জুলাই সনদে বিশদভাবে বলা আছে। প্রতিটা ক্ষেত্রেই বিএনপির নোট অফ ডিসেন্ট দেওয়া আছে এবং তাদের বক্তব্য হচ্ছে, 31 দফাতেও তাই ছিল, জুলাই সনদেও তারা বলছে যে আইন আলোচনার সময় বলেছে যে আইন প্রণয়ন করে এগুলো রেগুলেট করা হোক, কিন্তু আলাদা করে এইভাবে নিয়ম সেট করতে তারা রাজি না। তারা সরকারে গেলে নিজেদের মতো করে আইন সেট করবে, সেইটা তারা 31 দফায় রেখেছিল। আসলে কতদিনে করবে সেটা দেখার বিষয়। তবে জুলাই চার্টারের ওই প্রপোজালগুলো পাশ করবে না, এইটা মোটামুটি ধরে নেওয়া যায়। এছাড়া পুলিশ, আর্মি, অন্যান্য এই ধরনের ক্ষেত্রে দলীয় বা রাজনৈতিক প্রভাব মুক্তভাবে তারা তাদের মতো করে ইন্ডিপেন্ডেন্ট কমিশনের মধ্যে দিয়ে বা ইন্ডিপেন্ডেন্ট কোনো একটা অ্যাপয়েন্টমেন্ট বডির মধ্যে দিয়ে এই অ্যাপয়েন্টমেন্টগুলো হবে অথবা প্রমোশনগুলো হবে, সেই বিষয়টা নিশ্চিত করার মতো একটা কাঠামো তৈরি করা হয়েছিল একেবারে প্রাথমিক প্রস্তাবে, সেটা বাদ দিয়ে দেওয়া হয়েছে পরে। এবং এখনও পর্যন্ত সেই রকম কোনো ব্যবস্থা দেখা যাচ্ছে না যে বোঝা যাবে যে পুলিশ হোক, ব্যুরোক্রেসি হোক, আর্মি হোক, অন্যান্য ডিফেন্স ফোর্সেস, তারা রাজনৈতিক প্রভাব মুক্ত থাকবে। সবসময় তারা রাজনৈতিক প্রভাবের মধ্যে থাকে। যদিও বলা হয়েছে যে রাজনৈতিক প্রভাব মুক্ত করা হবে অন্যান্য বডিগুলোকে, এখনও পর্যন্ত দেখা যাচ্ছে না যে অ্যান্টি করাপশন কমিশন অথবা জুডিশিয়ারি সরকারের অপছন্দের কোনো কাজ করছে। তারা এখনও পর্যন্ত সবসময় সরকারের পছন্দের কাজ করে যাচ্ছে। তাদের সেই কারণে আসলে তাদের আদৌ তারা ইন্ডিপেন্ডেন্ট কিনা, সত্যি সত্যিই ইন্ডিপেন্ডেন্ট কিনা, এই যা বোঝার উপায় থাকে না। 31 দফায় আরেকটি কথা বলা ছিল, সেটা হচ্ছে যে স্বাধীন, নিরপেক্ষ এবং সৎ সাংবাদিকতার জন্য কতগুলো কালাকানুন বাতিল করা হবে, অ্যান্টি টেররিজম অ্যাক্ট বাতিল করা হবে, কিছু কিছু জিনিস হয় ঠিক করা হবে অথবা বাতিল করা হবে, এই জিনিসগুলো এখানে বলা আছে। তো তাহলে জুলাই সনদের যে প্রস্তাবগুলো, যে সংস্কারগুলো নিয়ে আলাপ হচ্ছিল, সেগুলো আগামীকাল হচ্ছে না, আগামী সপ্তাহে হচ্ছে না, আগামী মাসের মধ্যেও হবে না। অন্ততপক্ষে 6 মাস তো অপেক্ষা করতেই হবে, অর্থাৎ 180টা কার্যদিবস অপেক্ষা করতেই হবে। সেটা যদি এরপরে প্রতিদিনও বসে সংসদ, তাহলে পরে প্রায় 8 মাসের মতো লাগবে সব কিছু মিলিয়ে, অন্ততপক্ষে 8 মাস, তার বেশি হয়তো লাগবে যদি আমি ওই অধিবেশনকেই কার্যদিবস হিসেবে ধরে নিই। এই বছরের শেষ নাগাদ, দ্রুততম সময় হলে এই বছরের শেষ নাগাদ এই সংস্কারগুলো আস্তে আস্তে ঢুকতে শুরু করবে। তবে খুব সম্ভবত সময়টা আরও বেশি লাগবে।